2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কৌশল অবলম্বন করেছিলেন। সে কৌশলটা কি? সে কৌশলটা হয়েছিল যে বিহার থেকে একজনকে নিয়ে এসেছিলেন ভাড়া করে, নির্বাচনী কৌশলী বলে প্রশান্ত কিশোর। এই প্রশান্ত কিশোর সাহেব বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীকে আপনাকে আটকাতে হবে, তা নাহলে এবারে বৈতরণী আপনি পার হয়ে যাবেন, কিন্তু 26-এ কিন্তু আপনি পার হতে পারবেন না। খুব পরিষ্কার করে নওশাদ সিদ্দিকীর ব্যাপারে প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। কি বলেছিলেন? যে রাজনীতিতে আপনি মুসলিম ভোট ব্যাংকের উপরে ভর করে আপনি 15 বছর ধরে রাজ্য চালাচ্ছেন। সেই মুসলিম ভোট ব্যাংকে কিন্তু থাবা বসাতে চলছে নওশাদ সিদ্দিকী। এই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন 294 বিধায়কের মধ্যে একমাত্র বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ মমতার মন্ত্রী পরিষদের সবাই কিন্তু নওশাদ সিদ্দিকীর পেছনে লেগে আছে। কলকাতার রাজপথে বিজেপি মিটিং করেনি, কলকাতার রাজপথে আরএসএস মিটিং করেনি, কলকাতার রাজপথে বজরং দল মিটিং করেনি। কলকাতার রাজপথে নওশাদ সিদ্দিকী মিটিং করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্র জ্বালা ধরে। তার কারণ হচ্ছে যে এই শুভেন্দু অধিকারীরা যে কৌশল অবলম্বন করছে, যতই অবলম্বন করুক ওনাদের গায়ে আঁচড় দেওয়া যাবে না। কারণ ইনারা যত চেঁচামেচি করবে মুসলিমরা তত তৃণমূলের দিকে ধাবিত হবে, আর ধাবিত হলেই লাভ হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা 2021 সালে বিধানসভা নির্বাচনটা লক্ষ্য করুন, কোনো মুসলিম অধ্যুষিত এলাকা থেকে বিজেপি কিন্তু জিতেনি। সব জায়গায় কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূল কিন্তু সব জায়গায় ভালো রেজাল্ট করেছে। লড়াইটা কিন্তু 2021 সালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিজেপি যত চিল্লাঞ্চব্য করুক 2 অঙ্কের বেশি কিন্তু বিজেপির সিট হবে না, 3 অঙ্কে যাবে না, অর্থাৎ 99 পর্যন্ত যেতে পারে, 100 কিন্তু হবে না। তাই 78টি সিট পেয়েছিল। তো ঘটনা হচ্ছে পশ্চিমবাংলায় বিরোধী আসনে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং সিপিএম বা অন্য কোনো রাজনৈতিক দলকে দেখতে চায় না। তার কারণ হচ্ছে স্থায়ীভাবে প্রশান্ত কিশোর বলেছিলেন, স্থায়ীভাবে আপনি যদি রাজ্য শাসন করতে চান তাহলে কিন্তু বিজেপিকে বিরোধী আসনে আনতে হবে আপনাকে। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন। আপনারা লক্ষ্য করুন যে 2021 সালে আপনারা চেঁচামেচি করবেন না, এরপরে আপনাদেরকে বলবো যে পিছনে ব্যানারে লেখা আছে আরজি করের নির্যাতিতা তিলোত্তমার স্মরণে রক্ত অর্পণ শিবির। আরজি করের ঘটনাটা আপনারা জানেন, সারা পশ্চিমবাংলা একটা উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছিল। সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ
এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না প্রকৃত দোষী কারা, না কাউকে একজনকে পাঠার বলি করা হয়েছে। সত্যটা আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। ঘটনা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে আমাদের অভিজিৎ গাঙ্গুলি সাহেব কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি। ওনার একটা রায়ে পশ্চিমবাংলায় প্রায় 26,000-এরও বেশি শিক্ষকের চাকরি চলে গেছে। তো ঘটনা হচ্ছে, এই চাকরি যাবার পেছনে যেমনি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তেমনি দায়ী কিন্তু বিজেপিও। তার কারণ হচ্ছে, লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের আগে আগে দু 2021-এ বিধানসভা নির্বাচন, 2024-এ লোকসভা নির্বাচনের পরে যেই বিধানসভা নির্বাচন আসছে, শুভেন্দু অধিকারীর কাছে আগাম খবর ছিল যে এবার একটা বোম ফাটবে। উনি ফাটালেন, দিল্লি চলে গেছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন গিয়ে একটা মিটিং করলেন। সুপ্রিম কোর্টের কি রায় হবে, সেই রায়টা সম্ভবত শুভেন্দু অধিকারী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিজেপির নেতৃত্বরা দিয়ে এসেছিলেন, এবং রায় হলো। তাতে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেল। কত শিক্ষকের চোখের জল, সেই জলে আজকে পশ্চিমবাংলার আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে যখন যোগ্য শিক্ষকরা আন্দোলন করছেন, তখন পশ্চিমবাংলার পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ মন্ত্রীর নির্দেশে তাদেরকে দমন করার চেষ্টা করছেন, লাথি মেরে, লাঠি চার্জ করে। এর দায়ভার কিন্তু রাজ্য সরকারের যেমন আছে, তেমনি বিরোধী দলদেরও আছে। কেবলমাত্র রাজনৈতিক ফায়দার জন্য আজকে বিরোধী দল বা শাসক দল উভয়ে কিন্তু এই পদগুলো বেছে নিয়েছেন। কার চাকরি থাকবে, কার চাকরি যাবে, একটা কম্পিটিশন চলছে, যে পশ্চিমবাংলা জুড়ে একটা অরাজকতা, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। এটা যেমন চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি চাইছে শুভেন্দু অধিকারীরা। পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার একটা ছক কিন্তু বিধানসভার আগে লাগানোর যে পরিকল্পনা বিজেপি করেছিল, তারা কিন্তু অনেকটাই সফল। তার কারণ হচ্ছে, যে উস্কানিমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর মাধ্যমে যেভাবে বিজেপি নেতৃত্বদের যেসব বক্তব্য চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিন্তু সেই সব বক্তব্য বা উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অযথা বিশৃঙ্খলা করবেন না। আমাদের কাছে যতটা খবর, ভাইজান কিন্তু খুব কাছাকাছি এসে গেছেন। খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে আমাদের সভাস্থলে প্রবেশ করবেন। যে সমস্ত ভাইরা অত্রতত্রভাবে ঘোরাফেরা করছেন, আপনাদের অনুরোধ, আপনারা সভাস্থলে চলে আসুন। সভাস্থলে চলে আসুন। ভাইজান কিছুক্ষণের মধ্যে
আমাদের এই সভায় কিন্তু প্রবেশ করবেন। আপনাদের অনুরোধ করব যে আজকে এই ওয়াকফ সংশোধনী আইন এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে লড়াই করতেই হবে যতক্ষণ পর্যন্ত এই বিল না প্রত্যাহার হয়। ইতিহাস সাক্ষী আছে, কংগ্রেসের সময় থেকে বিজেপির আমল পর্যন্ত অনেক বিল কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। যেমন কয়েক বছর আগে আপনারা লক্ষ্য করেছিলেন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। তো আমরা আন্দোলন শুরু করেছি, প্রত্যেকেরই যেই আন্দোলন করুক না কেন এই আন্দোলনের পিছনে আমাদের প্রত্যেকেরই সমর্থন দরকার। ওয়াকফ আইনের বিরুদ্ধে, সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা কিন্তু আমাদের প্রয়োজন। আপনারা সবাই এই আইনে বিরোধিতা করে ঐক্যবদ্ধ হবেন এই আশা আমরা করছি। আইএসএফ এই দলটি সারা পশ্চিমবাংলায় অলিতে গলিতে কিন্তু আইএসএফের নামটা আপাতত মানুষ শুনছে। আমরা এই দলটা করি এমন একজন ব্যক্তির হাত ধরে যিনার কোনো রকম কাপড়ে কালি নেই, যিনার কোনো জায়গায় অপবিত্রতার স্থান নেই, সেই রকম ব্যক্তির ধরে যিনি একটা পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছেন ফুরফুরা দরবার শরীফে, তিনার হাত ধরে কিন্তু আমরা এই দলটা করি। আমরা আশা করি এই দলের উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হয়ে গেছে। তা না হলে তৃণমূল কংগ্রেস শাসক দল সিপিএম, কংগ্রেস, বিজেপিকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের পেছনে পড়ে থাকতেন না। সব সময় উনি কোথায় যাচ্ছেন, বারবার ডিআই থেকে শুরু করে আইডিবিআই থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরের মানুষজন কিন্তু খবর নিতেই আছেন। উনি আসছেন, কত লোক হবে, কি করবে না করবে, খবর কিন্তু নিতেই আছেন।